একটা প্রশ্ন আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে আমাকে স্যার করতে বাধ্য হচ্ছি। মালেগাঁও বিস্ফোরণের যিনি নায়িকা সাধ্বী প্রজ্ঞা গুরু, তার মৃত্যুদণ্ড চেয়েছিল এনআইএ, এবং এর মধ্যে আদালতের রায় দেওয়ার কথা ছিল। বিষয়টা 20 মাস চলে গেছে, আমরা কেউ জানতে পারছি না তার কি হলো। আপনার কাছে কোনো আপনি আমাদেরকে একটু আপডেট দিন স্যার, বিষয়টা কি হলো। না, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এটা নিয়ে কোনো আর সন্দেহের অবকাশ নেই। এখন কি সাজা পাবেন সেটা বিচারপতিকে বিচার করতে হবে। সৃজন, যুদ্ধবিরতি হয়েছে, অনেকে বলছেন যে যুদ্ধবিরতি হওয়া ভালো, অনেকে বলছেন ভালো নয়, যুদ্ধ হলেই ভালো হতো। এই নিয়ে বিরুদ্ধ মত তৈরি হচ্ছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সুখকর একটি উপাদান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কালকে বিকেল থেকে আমাদের সকলেরই মনে আছে 5টা 13-র সময় ডোনাল্ড ট্রাম্প, 5টা 17-র সময় মার্কো রুবিও তারা টুইট করলেন, এবং 6টা 10-এর সময় আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর টুইট করলেন। আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতির কথা, সিজ ফায়ারের কথা ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা করবেন? এটা কি আমাদের সার্বভৌমত্বের প্রতি কোনো একটা থ্রেট? আমি এই সঙ্গে আরেকটা প্রশ্নও জুড়ে দিচ্ছি। এই নামটা যদি ডোনাল্ড ট্রাম্প না হয় ভ্লাদিমির লেনিনও হতেন, বা ভ্লাদিমির পুটিনও হতেন, অথবা স্ট্যালিন হতেন, অথবা ফিদেল কাস্ট্রো হতেন, আমি একই কথা বলতাম। আমি তোমার প্রথম বাক্যটার সাথেই একমত করি। যারা এই যুদ্ধ উন্মত্ততা চাইছে তারা, তাদের লাভঝাপটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। আচ্ছা। যে কোনো সুস্থ শুভবোধ সম্পন্ন মানুষ চাইবে সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠীগুলো কড়া হাতে দমন হোক, সর্বোচ্চ শাস্তি হোক তাদের, কিন্তু সিভিলিয়ান এলাকায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় এমন যুদ্ধ যত দ্রুত সম্ভব তার পরিবেশ প্রশমিত করে আনা হোক। ভারতীয় সেনাবাহিনী আজকেও যে নৌসেনা এবং বায়ুসেনা কমান্ডাররা, তারা অফিসাররা, সিনিয়র অফিসাররা মিলে যে প্রেস মিটটি করেছেন, সেখানেও তারা যে মেজাজে কথা বলেছেন, ভারত নির্দিষ্টভাবে জঙ্গি গোষ্ঠীগুলো, জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য অপারেশন সিন্দুর চালিয়েছিল। সিভিলিয়ান এলাকায় যুদ্ধ নিয়ে যেতে ভারত চায় না, উইচ ইজ দ্য কারেক্ট পজিশন। আমরা সবাই ভারতের এই পজিশনকে আমাদের আপহোল্ড করা উচিত। পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা, তারা যদি সিভিলিয়ান এলাকায় যুদ্ধ নিয়ে আসে তাহলে তার পরিণাম ভালো হবে না। আমরা প্রত্যেকে চাই, পাকিস্তানেও এমন অনেক সাধারণ শুভবোধ সম্পন্ন মানুষ আছেন যারা চাইবেন যে এই যুদ্ধ উন্মত্ততার পরিবেশ কমুক। এটা 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 একটা জায়গায় আসুক। এইটা দীর্ঘমেয়াদী সমাধানও হতে পারে না, এবং এটা স্থায়ী সমাধান কখনোই নয়। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো ভারতের সেনাবাহিনী বারবার বলছে, ভারতের সরকারের এখনো পর্যন্ত পাবলিকলি তারা যে স্টেটমেন্টগুলো করছে সেখানে এই কথাই বারবার বলা হচ্ছে। ভারত থেকে, ভারত সরকার থেকে প্রথম এই কথাটা যদি আসতো যে যুদ্ধবিরতি হয়েছে, সিজ ফায়ার হয়েছে, তাহলে আমরা সব থেকে বেশি খুশি হতাম। ডোনাল্ড ট্রাম্প ভাবখানা যেন এমন যে সে দুজনকে একটু বকা দিয়ে দিল, এই ভাই ওই ভাই কান মুলে দিলাম, আর তোরা ঝগড়া করিস না, আমি একটা বড় মাতব্বর, এইভাবে যে গোটা পৃথিবীর সামনে বিষয়টা এলো, এতে করে আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের মান মর্যাদা, মান সম্মান নষ্ট হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পকে কে অধিকার দিল? দুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প যে আইএমএফ কে কন্ট্রোল করে, সেই আইএমএফ যুদ্ধ চলাকালীন পাকিস্তানকে অতটা টাকা লোন দিল, একেবারেই সেইটাই বা কেন হলো? আবার হঠাৎ এসে ডোনাল্ড ট্রাম্প এইখানে এরকম একটা বিগ ব্রাদারলি ভূমিকা, অ্যাজ ইফ সে যেন একটা সমাধান করে দিল, এরকম একটা ভাব দেখাতে গেল কেন? আবার আমি তো একটু আগে রিপোর্ট দেখছিলাম যে আদানির তো আমেরিকায় একগুচ্ছ সে ছড়িয়ে বসে রেখেছে, একগুচ্ছ গন্ডগোল করে বসে আছে। ট্রাম্পের ইয়ের সাথে, ট্রাম্পের প্রশাসনের সাথে আদানি এই ফাঁকে তালে আদানি খানিকটা ট্রাম্পের প্রশাসনকে ম্যানেজ করার জন্য কথা বলা শুরু করেছে, এই সব খবরও আসছে। তো এই যেটাই হলো, ভারত এর কাছাকাছি প্রেসিডেন্ট টানা যেতে পারে। ইন্দিরা গান্ধীকে বলতে এসেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি, আপনি এই করবেন না, ওই করবেন না, সেই করবেন না। ইন্দিরা গান্ধী শোনেননি। ইন্দিরা গান্ধী বাংলাদেশের যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে ফার্মলি দাঁড়িয়েছিলেন। এখন 56 ইঞ্চির বিশ্বগুরু, এত বিজ্ঞাপিত বিশ্বগুরু, তিনি কেন সেই উচ্চতায় যেতে পারলেন না? আমরা ভারতবাসী হিসেবে দেশের ভিতরে যা রাজনৈতিক বিরোধিতা করার করতাম,
কিন্তু ভারত যদি জগৎ সভায় কোনো কারণে শ্রেষ্ঠ আসন লওয়ার জায়গায় আসে আমরা সবাই খুশিই হতাম। কেন সেইটা করতে পারলেন না সেটার উত্তর তাকেই দিতে হবে। তিনি অল পার্টি মিটিং গুলোতে আসছেন না, তিনি প্রেস মিট করছেন না। এই বিজেপির যুদ্ধ উন্মত্ত দাঙ্গাবাজ সাম্প্রদায়িক বাহিনী সবকটা লক করা প্রোফাইল, ফেক প্রোফাইল, সারাদিন হচ্ছে যুক্তিবাদীদের, মানবতাবাদীদের, বামপন্থীদের খুন করার, ধর্ষণ করার হুমকি দিয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আমাদের হুমকি দিত বুঝতাম, দীপশিতা ঐশীকে হুমকি দিয়েছে বুঝেছি, এমন হুমকি দিয়েছে বিক্রম মিস্ত্রিকে, তিনি অব্দি তার টুইটারের প্রোফাইল প্রোটেক্টেড করে দিতে বাধ্য হয়েছে। তারা এখন নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছে, এবং নরেন্দ্র মোদীকে যখন গালাগাল দিচ্ছে এখন সেইটা থেকে বাঁচার জন্য এখন বলছে না আমরা পিওকে দখল না করে ছাড়বো না। সেই খবরটাও কর্পোরেট মিডিয়া চালিয়ে দিল, কিন্তু তার সত্যতা কোথায়? এই যে একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হয়ে আছে যেখানে হোয়াট ইজ ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ নট, এই নিয়ে এত কনফিউশন তৈরি হচ্ছে, আর মাঝখানে খবর দালালি করছে ডোনাল্ড ট্রাম্প, এটা আমাদের দেশের মান সম্মানের পক্ষে খারাপই হয়। সৃজন, তুমি খুব টু দা পয়েন্ট অনেকগুলো বিষয়কে টাচ করে গেলে। আমার একদম তোমার কাছে একটা নির্দিষ্ট প্রশ্ন। তোমরা এসএফআই এর পক্ষ থেকে আমি যতদূর জানতে পেরেছি, তোমার মিডিয়া হ্যান্ডেলও আমি দেখেছি, তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দীপশিতা ধর, ঐশী ঘোষ, এম এ বেবি, তোমাদের প্রাক্তন সর্বভারতীয় নেতা, বর্তমানে সিপিআইএম এর সাধারণ সম্পাদক, তিনি হচ্ছেন যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া ছাত্রদের রেস্কিউ করার ব্যবস্থা করেছেন। তারা তোমাদের হেডকোয়ার্টার্সে আছেন এবং তোমরা আবেদন করেছো রেল মন্ত্রকের কাছে বাড়তি রেল দেওয়ার জন্য, তারা যাতে সুস্থভাবে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন। বিষয়টা বিস্তারিত একটু বলো। হ্যালো। ড্রোন হামলা, একটা তার আকাশে ড্রোন দেখা গেল, কাশ্মীরে ব্ল্যাকআউট হলো, জম্মু কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, এবং পাকিস্তানের সেনাবাহিনী কে কাকে মদত দিচ্ছে, জঙ্গিরা পাকিস্তানের সেনাবাহিনীকে চালাচ্ছে না পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদের চালাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তারা যেভাবে সিভিলিয়ান এলাকায় যুদ্ধ নিয়ে আসার চেষ্টা করলো, এতে করে তো আতঙ্কিত হয়েছে ভারতের ছাত্ররা। ভারতের বিভিন্ন রাজ্যের, তাতে বাংলার ছাত্ররা আছে, কেরালার ছাত্ররা আছে, অন্য বিভিন্ন জায়গার ছাত্ররা আছে, জম্মু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, পাঞ্জাব সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, লাভলি ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন জায়গার ছাত্ররা তখন আতঙ্কিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা বাড়ি ফিরতে চাই, আমরা পরিবারের কাছে ফিরতে চাই। এই কারণেই তো আমরা বলছিলাম যে যুদ্ধ যারা ফেস করে, যে সিভিলিয়ানরা, যে 5,000 কিলোমিটার দূরে বসে যে ফেসবুকে মজা নেয় তার কাছে একরকম, আর যে ফেস করে শেল, মর্টার, গুলি, বোমা, বন্দুকের আওয়াজ, তার কাছে যুদ্ধ তা আতঙ্ক বয়ে আনে। সুতরাং তখন সেই আতঙ্কের জায়গা থেকে তারা আমাদেরকে যোগাযোগ করে, এবং তখন আমরা আমাদের ইতিমধ্যে দিল্লির এসএফআই এর হেল্পলাইন চালু হয়েছিল, সেই সব দেখে আমরা তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করি, ট্রেনে করে তাদের ফেরার ব্যবস্থা, ওখানে আমরা পাঞ্জাবে বা কাশ্মীরে আমাদের যেখানে যা সংগঠন আছে সেটাকে সেই তারা সাহায্য করেন, এবং করে এখানে দিল্লিতে এনে তাদেরকে রাখা হয় হরকিষেণ সিং সুরজিৎ ভবনে। তারা তারপরের দিন যাতে আস্তে আস্তে নিজেদের রেসপেক্টিভ রাজ্যগুলোতে ফিরে যেতে পারে। এম এ বেবি গোটাটা তদারকি করেন। সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ, অল পার্টি মিটিং এ ছিলেন জন ব্রিটাস, তিনি এসে গোটাটা তদারকি করেন যাতে সকলে নিজেদের মতো করে ফিরতে পারে। আমি বলছি এটাই তো ইতিহাসে, এটাই লেখা থাকবে যে তরুণজ্যোতি তিওয়ারিরা যখন কে তুমি আর কিসের কুসুম মার্কা ফেসবুক পোস্টগুলো আর এই দালাল মিডিয়া পার্সনদের পোস্টের তলায় গিয়ে যুদ্ধ যুদ্ধ কমেন্ট খেলছিল, তখন খুন আর ধর্ষণের হুমকি পাওয়া দীপশিতা আর ঐশী রাত জেগে কাশ্মীরে আটকে পড়া বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করছিল। কে আসল দেশপ্রেমী এটাও ইতিহাসে লেখা থাকবে। আমরা আমাদের কমরেডদের নিয়ে প্রাউড, তারা যে ভূমিকা পালন করেছে। গত 3 দিন ধরে আমাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে। আমরা যে যেখানে আটকে পড়েছে, বাংলায় আটকে পড়া 2-3টি ছেলে মেয়ে আমার সাথেও যোগাযোগ করেছিল, আমিও তাদের নির্দিষ্ট জায়গায় তারা যাতে ফিরতে পারে কিভাবে তাদেরকে অ্যাসিস্ট করা যায়, দিল্লিতে তাদের কোথাও থাকার জায়গা দরকার হলে একটুখানি ব্যবস্থা করা, এগুলো আমরা সবাই মিলে করছি। এবং এটাই দায়িত্বশীল ছাত্র সংগঠনের, দায়িত্বশীল রাজনৈতিক সংগঠনের ভূমিকা হওয়া উচিত এই ধরনের একটা উন্মত্ততার পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতিতে। সেটা না করে যারা এই অশান্তির পরিবেশকে উস্কে চলেছে নিজেদের রাজনৈতিক লাভের জন্য, তাদের ইতিহাসে, তাদের শেষ বিচারে হিটলার মুসোলিনির যেখানে জায়গা হয়েছে তাদেরও ইতিহাসে সেখানেই জায়গা হবে।
ফাইন সৃজন, তোমাকে আর নির্দিষ্ট দুটো প্রশ্ন করেই আমি ছেড়ে দেবো, তুমি অত্যন্ত ব্যস্ত আছো আমি জানি। আমার আর আরো দুটো প্রশ্ন, আমি তো বড় বড় উত্তর দিচ্ছিলাম। ঠিক আছে, ছোট উত্তর বলো। আর দুটো মাত্র প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিকের পক্ষ থেকে এবং তারপরেও আরো অনেকে, যদিও সেকুলারিজমের ক্ষেত্রে তারা স্ট্যান্ড বদলেছেন, ময়ূখ রঞ্জন ঘোষ যে কুৎসিত অঙ্গভঙ্গি করে কাজী নজরুল ইসলামের আহ, এই অপমানকে আমরা কেউই বাঙালি হিসেবে মানতে পারিনি। কিসের কুসুম করে সেকুলারদেরকে যে গাল পারলেন, তারপরে সোফিয়া কুরেশি ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে, ইন্ডিয়ান ডিফেন্সের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে অন ক্যামেরা বললেন যে আমাদের দেশ হচ্ছে খুব মানে একটা আমাদের সংবিধানের যে সেকুলারিজম তার একটা দারুণ প্রতীক হচ্ছে আমাদের সেনাবাহিনী। তাহলে এবার এই বিষয়টাকে তোমরা কিভাবে অ্যাড্রেস করছো? দেখো, আমি ময়ূখদাকে অনেক বছর ধরে চিনি। ও ওর যে কবে তারটা এইভাবে কেটে গেল, আর ও পয়সার কাছে মানে চাকরি তো সবাই করে, বুঝলাম, ঠিক আছে। তুমি অর্ণব গোস্বামীর লেজ ধরে গিয়ে তুমি ওখানে একটা আবার হনু হয়েছে বললে ওদের রাগ করার কথা না, কারণ ওরা তো মানুষ না, ওরা এটাকে নিশ্চয় ভালোভাবেই নেবে। তাহলে আমি ঝুঁকি নিয়ে বলেই দিচ্ছি, হনুই হয়েছে। কিন্তু সাংবাদিকতার ন্যূনতম প্রিন্সিপালস এথিক্স বজায় রাখবে তো, ন্যূনতম যা করেছো। তারপরে ওই সব বিভিন্ন জায়গায়, এর আগে যাদবপুর নিয়ে দেখেছি, আমি একদিন খুব বিরক্ত হয়ে ওকে বলতে বাধ্য হয়েছিলাম যে তুমি যা করছো যাদবপুরের ছেলেমেয়েরা মব লিঞ্চিং এর শিকার হয়ে যাবে, তোমাদের এই তোমরা যে একটা হিস্টেরিয়া তৈরি করার, ঘৃণা তৈরি করার চেষ্টা করছো। এই ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে বা সন্ত্রাসবাদকে মোকাবিলার প্রশ্নে যে প্রথম দিন থেকে যে ভূমিকা পালন করছে, সেটা হলো এই তালে দেশের ভিতরে যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে, বিজেপির বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কি করে সাইজ করা যায়। পহেলগাঁওয়ে 4টে জঙ্গি ধরা পড়লো না, কিন্তু এখনো আমরা চাই ধরা পড়ুক, কিন্তু কেন ধরা পড়লো না সেই নিয়ে ওদের কোনো শো তুমি দেখতে পাবে না। গোটা একটা সার্কাস, বিকৃত সাংবাদিকতা, সারাক্ষণ চিৎকার করে যাচ্ছে, টিডিং বিডিং করে লাফিয়ে যাচ্ছে। এবং ওদের যারা সাংবাদিক, যাদের যারা কাজ করে, অনেকে আমার পরিচিত ব্যক্তিগতভাবে, আমার তো খারাপ লাগে। খবর সেন্সেশনালাইজ করার জন্য কোন সাংবাদিককে গলা জলে ডুবিয়ে দিচ্ছে, কাউকে ছাদের উপরে তুলে দিচ্ছে, কাউকে, মানে পুরো একটা প্যান্ডেমোনিয়াম। এ কোনো সাংবাদিক, সংবাদ মাধ্যম এবং বাংলার মানুষও, ভারতের মানুষও রিপাবলিককে সার্কাস হিসেবেই দেখেন। এত নরউইচ স্ট্যান্ডিং আমি তথাপি এত গুরুত্ব দিতে রাজি নই। তার কারণ ফাইনালি এই যে কিসের কুসুম বলে লাভঝাপ করেছে, এতে করে নজরুল ইসলাম ছোট হননি। এতে করে তো নজরুল ইসলাম ছোট হননি, বা নজরুল ইসলামকে যারা মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান পড়ে বড় হয়েছে, আত্মস্থ করে বড় হয়েছে, তারা কেউ ছোট হয়নি। এতে করে ছোট হয়েছে রিপাবলিক এবং তার ধ্বংসাত্মক টু দ্য এক্সটেন্ট অফ বিকামিং হাস্যকর সেই পলিসি। এখন ময়ূখ রঞ্জনের থেকে সোফিয়া কুরেশি কম দেশকে ভালোবাসেন, বা ভামিকা সিং দেশকে কম ভালোবাসেন, যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে ওখানে লড়ছেন এবং তারপরে এসে বলছেন যে আমাদের আর্মি ইজ আ বিউটিফুল এক্সাম্পল অফ দ্য সেকুলার নেশন দ্যাট ইন্ডিয়া ইজ। আমাদের ধর্মনিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে ধরার কথা বলছে। সকলে বুঝতে পারছে কে দেশপ্রেমী আর কে দেশের ভিতরে এইসব, মানে আমি না, তুমি জিজ্ঞাসা করলে আমি রিপাবলিকটাকে আজকাল খুব সিরিয়াসলি নিতেও আমার এবং আমার মতো অনেকের ইচ্ছা করে না। এটা খিল্লি হয়ে গেছে। এদেরকে যে একটা সরাসরি একটা এদের প্রতি যে যথেষ্ট রাগ করবো দাঙ্গাবাজ বলে, সেইটাও আর ইচ্ছা করে না। ছাগল হয়ে গেছে, একবারে ছাগল। ফাইন সৃজন, এবার আমি তোমার সঙ্গে একটা বিষয় একটু ডিফার করবো। তুমি একটু আগে বলছিলে যে বিক্রম মিস্ত্রির পোস্টে যে ভক্তরা হচ্ছে গালাগাল করছেন ইত্যাদি করছেন, শুধু ভক্তদেরকে কেন দোষ দিচ্ছ? কারণ শুভেন্দু অধিকারী দুদিন আগে তিনি যে সাংবাদিক সম্মেলন করলেন এবং যে হিংসার চাষ করলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি যে কথা বললেন, সেই কথাকে মেনে নিতে কোথাও গিয়ে আমাদের কষ্ট হচ্ছে। এটা শুভেন্দু অধিকারীর জায়গায় যদি তোমার দলের কেউ করতেন বা তৃণমূলের কেউ করতেন, আমি একই কথা বলতাম, বারবার করে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এখন শুভেন্দু অধিকারী কি যুদ্ধ বন্ধ করার জন্য কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পকে বা বিক্রম মিস্ত্রিকে বা সোফিয়া কুরেশিকে বা ভামিকা সিংকে বা অন্য কাউকে, ডিজিএমও অফ ইন্ডিয়াকে ড্রোনে বেঁধে পেটাতে 2026-এ সরকারে আসার পর পাকিস্তানে ফেলে দিয়ে আসবেন? তোমার মতামত? আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি এই রিপাবলিক সম্পর্কে যেমন বললে, তেমন এই লোকটাও আস্তে আস্তে এইটা একটা কমিক এলিমেন্ট ইন পলিটিক্স হয়ে যাচ্ছে।
দিলীপ ঘোষ বুড়ো বয়সে বিয়ে করেছেন, শুধু বিয়ে করেননি, তারপরে বিয়ে করে নবদম্পতি জগন্নাথ ধামে চলে গেছেন। এই করে 7 দিন 10 দিন টিভিতে শুধু দিলীপ ঘোষ, শুধু দিলীপ ঘোষ। তোমরা সব মিডিয়া দিলীপ ঘোষ কি বলছে কি করছে এর পিছনে ছুটেছে। তাতে করে ওর একটা, এটা আমাদের কম বয়সী ছেলেপুলের ভাষায় এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ওর একটা মনে হয়েছে যে আমার কি হবে, আমার কি হবে, সব ফুটেজি দিলীপ ঘোষ খেয়ে চলে যাচ্ছে, তাহলে আমি কি করব, আমায় কি কেউ পাত্তা দেবে না? তাহলে ও পাত্তা পাওয়ার জন্য তখন বিধানসভার সামনে লোকজন ডেকে ওইসব উল্টাপাল্টা কথা বলেছে। ওকে তো শতরূপদাই যা বলার বলেছে এবং কারেক্টই বলেছে। যে লোক কংগ্রেস থেকে ভালো অফার পেয়ে তৃণমূলের পতাকা ধরেছে, তৃণমূল থেকে আরো ভালো অফার পেয়ে বিজেপির পতাকা ধরেছে, সে 2 দিন পরে ভালো অফার পেলে ভারতের পতাকা ছেড়ে পাকিস্তানের পতাকা ধরে দেবে। ওকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? ও যদি যাদবপুরে এসে আমাদের ড্রোনে বেঁধে পিটাতে পিটাতে নিয়ে যাবে ভেবে, ও যদি কোনোদিন যাদবপুরে আসে, ও যাদবপুরে আসুক, আমরা সবাই দাঁড়িয়ে থাকবো, ওকে 3 বাটি খাওয়াবো। কি খাওয়াবো সেইটা এখন আর বলছি না, ও এলে দেখতে পাবে কি খাওয়াবো। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। স্যার, আমি দুটো খুব উদ্বেগ থেকে দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশ যুদ্ধবিরতি ঘোষণা করবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার ডোনাল্ড ট্রাম্পকে, শি জিনপিংকে বা এনিবডি, মানে হু এভার হি মে বি, মানে অন্য দেশের রাষ্ট্রপ্রধান কেন আমাদের দেশের যুদ্ধবিরতির কথা ঘোষণা করবেন, এই প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছিলাম বিদেশ সচিব ভারতের সম্মানীয় বিক্রম মিশ্রি, তিনি তার পরিবারকে নিয়ে বিদেশে গিয়েছেন এরকম একটা ছবি 10 বছর আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। সেখানে খুব নক্কারজনকভাবে দেখলাম কিছু মানুষ গদ্দার, ট্রেটার ইত্যাদি লিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘৃণার পরিবেশ, এটা কি মানে বিক্রম মিস্ত্রি তার প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন? মানে এটা কি আদৌ, মানে কি সুস্থতার দিকে কি আমরা এগোচ্ছি, কি হচ্ছে এটা? শুনুন, একটা কথা বলি, বিরোধী কাজ করেছে। এখন ওরা মনে করেছিলেন যে ওদের নেতা মোদী ক্ষমতায় এসছে, অতএব ওরা যা খুশি তাই করতে পারবেন। তা না হলে বিদেশ সচিবের কোনো অধিকার নেই কোনো রকম ভাবে এরকম চুক্তি সই করার। এটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে। ট্রাম্পের সঙ্গে তার বিদেশ সচিবের কোনো খাতির নেই, বরং মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, ডিয়ার ডোনাল্ড, ইসকি বার ট্রাম্প কি বার, এগুলো তো মোদি করেছেন। এবং ট্রাম্পের ধমকে আমি বলবো যে মোদি এবং পাকিস্তান তারা সন্ধি চুক্তি সই করলেন। এখন হিন্দুত্ববাদীরা এতটাই নিম্ন রুচির এবং এতটাই দেশ বিরোধী যে তারা আমাদের বিদেশ সচিব, তিনি একজন আমলা এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করছিলেন, এবং তিনি তার বিভিন্ন প্রেস ব্রিফিং এ এই হিন্দুত্ববাদীদের প্রকারান্তরে তাদের মুখোশ খুলে দিয়েছিলেন। তাই আজকে হিন্দুত্ববাদীরা, আমি আবারও বলি, হিন্দুত্ববাদীরা হচ্ছে আসলে ভারত বিরোধী, তারা বিদেশ সচিবকে আক্রমণ করছেন। ভারত সাধারণ যাদের সামান্য বোধবুদ্ধি আছে তারা বিদেশ সচিব সহ আমাদের সেনাবাহিনীর যারা এই সময় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলেছেন তাদের পক্ষে আছি, আমরা তাদের ধন্যবাদ জানাই। আর এই হিন্দুত্ববাদী প্রচারকদের বলি যে আপনাদের দেশ বিরোধিতা এত সামনে চলে আসছে, এরপর দেশের জনগণ আপনাদের দেখলে পরে ঘৃণা প্রকাশ করবে। আমি স্যার দেখতে পাচ্ছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যদি নরেন্দ্র মোদী না হয় অন্য কেউ হতেন, মনমোহন সিং হতেন বা যে কেউ হতেন, তিনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তার সঙ্গে রাজনৈতিক বিরোধ কারোর থাকতেই পারে, থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ভক্তের দল তারা তো দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকেও ছাড় দিচ্ছেন না, প্রধানমন্ত্রীকেও মানে ঘাড় ধরে কিছু একটা করিয়ে নিতে হবে এরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে। মানে এটা, মানে দেশটা কি তাহলে এবার এরাই চালাবে? না, ওরা চালাবার স্বপ্ন দেখতে পারে কিন্তু ওরা চালাতে পারবে না। ওরা চিরকাল তো ব্রিটিশের দালালি করে এসেছে, এখন তারা মনে করছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ওদের হিসেব মতো, অতএব এই সময় তারা ওদের ওই নিম্ন স্তরের হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখনই ব্যর্থ হচ্ছে তখনই যারা সুস্থভাবে ভাবনা চিন্তা করছেন তাদের গালমন্দ করছেন, যার ফলে বিদেশ সচিবকে তারা গালমন্দ করছেন। এদের প্রোফাইল থেকে খুঁজে বার করে রাষ্ট্রের উচিত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আমি জানি না আমাদের প্রধানমন্ত্রীর দল সেই ব্যবস্থা নেবেন কিনা বা প্রধানমন্ত্রী প্রশাসনিকভাবে সেই ব্যবস্থা নেবেন কিনা। তার প্রাথমিক দায়িত্ব তাদের সাহায্য করা। হ্যাঁ স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, একটি ফেসবুক প্রোফাইল থেকে আমি এখন অবশ্যই নিরাপত্তার কারণ বিষয়টি সাবজুডিস,
আমি তার নাম করছি না, তিনি ঐশী ঘোষ বামনেত্রী এবং দীপশিতা ধর সম্পর্কে যে নক্কারজনক মন্তব্য করেছেন, এটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা, আমি তার সম্পর্কে হলো একই রকম সোচ্চারতা অন মাইক আমি বলছি, অন এয়ার আমি বলছি, যে অসম্ভব রকমের নক্কারজনক মন্তব্য করেছেন। আই এম সরি টু সে, তিনি বলেছেন যে আমার নতুন রক্ষিতা। এই বিষয়ে কি তার বিরুদ্ধে কোনো সাইবার ক্রাইমে শাস্তি হওয়ার কোনো সংস্থান আছে না নেই? না না, আমি তো বলবো শাস্তি দিলে পরে তো ওরা খানিকটা গৌরবান্বিত হবেন। ওদের প্রতি ঘৃণা বর্ষিত হওয়া উচিত। যারা নিজেরা সবসময় তাদের ব্যক্তিগত জীবন আচরণটা সবার প্রতি প্রতিফলিত করতে চায়, তা না হলে আমি ঐশী দীপশিতা আমাদের খুব স্নেহভাজন, তাদের কথা বাদও দিচ্ছি, যে কোনো মহিলা সম্পর্কেই যখন এই ধরনের মন্তব্য যারা করতে পারেন তারা কত নিম্ন রুচির এবং তারা কতটা মনুবাদী সংস্কৃতির ধারক বাহক সেটাই প্রমাণ হলো। এদের বিরুদ্ধে ঘৃণা বর্ষণ, ঘৃণা ঘৃণা। একটা প্রশ্ন আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে আমাকে স্যার করতে বাধ্য হচ্ছি। মালেগাঁও বিস্ফোরণের যিনি নায়িকা সাধ্বী প্রজ্ঞা গুরু, তার মৃত্যুদণ্ড চেয়েছিল এনআইএ এবং এর মধ্যে আদালতের রায় দেওয়ার কথা ছিল। বিষয়টা 20 মাস চলে গেছে, আমরা কেউ জানতে পারছি না তার কি হলো। আপনার কাছে কোনো আপনি আমাদেরকে একটু আপডেট দিন স্যার, বিষয়টা কি হলো? না, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এটা নিয়ে কোনো আর সন্দেহের অবকাশ নেই। এখন কি সাজা পাবেন সেটা বিচারপতিকে বিচার করতে হবে। এখন যদি সেই সময় বিচারপতির উপর বিভিন্ন রকম ভাবে প্রভাব খাটানো হয়ে থাকে, ভয় দেখানো হয়ে থাকে, আমরা জানি না কি হয়েছে, কিন্তু যথার্থই বলেছেন এখনো পর্যন্ত তার সাজা ঘোষিত হয়নি। হওয়ার কথা ছিল, ছিল, হ্যাঁ কথা ছিল 8 তারিখে, এখনো হয়নি। তাহলে একজন যিনি দোষী সাব্যস্ত হয়েছেন সন্ত্রাসবাদী কার্যকলাপে, সে যদি ভারতবর্ষের বুকে আইনসম্মতভাবে সাজাপ্রাপ্ত না হন, তাহলে তো বুঝতে হবে যে ভারতবর্ষ মনে প্রাণে এই বর্তমান শাসক গোষ্ঠী এবং হিন্দুত্ববাদীরা সন্ত্রাসবাদকে লালন পালন করছেন। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। নমস্কার।